রাংটায় মোড়া চকচকে পাহাড়, আলোয় ঝলমলে ঝাঁ চকচকে রাস্তা, রেস্তোরাঁ, টয় ট্রেন, ম্যাল। এই কি শুধু কার্শিয়াং, সোনাদা, ঘুম, দার্জিলিং? পোশাক দেখে কি মানুষ চেনা যায়? আলোর মেলা দেখে কি পাহাড় বোঝা যাবে? সমতল থেকে পাহাড়ে উঠতে শুরু করলে এই প্রশ্ন গ্রাস করবে মন মাথা। পাহাড়ের জনজীবনে পা রাখলে আরও বড় প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। আলোর পাহাড় নাকি অন্ধকারের পাহাড়? ৪ অক্টোবর আকাশ ভাঙা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপর্যয়ের এক সপ্তাহ পরে কেমন আছে পাহাড়? বেঙ্গল পলিটিক্স ঘুরে দেখল পাহাড়ের আনাচ কানাচ। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধি দল ঘুরে গিয়েছে পাহাড়ের নানান জায়গা। তাতেও কি বদলেছে পরিস্থিতি? ৪৩৫ জায়গায় নেমেছিল ধস। সরকারি নথি বলছে যার জেরে ৩৪ জন হারিয়েছেন প্রাণ। ১০০টি রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে পাহাড়ের নানান গ্রাম জুড়ে। ৪৫০ পরিবার ঘর ছাড়া। প্রায় ১,০০০ মানুষ এখন মাথা গুজেছেন সেই সমস্ত অস্থায়ী ঠিকানায়। কোথাও স্কুলের বেঞ্চ জড়ো করে রাত গুজরান, কোথাও টিনের চালার ঘরের মেঝেতেই কোনো রকমে রাত যাপন। অসহায় পাহাড়ি মানুষের বিপর্যয়ে পড়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। কেউ রিলিফ দিতে এসেছেন, শুনলে ভিড় করছেন। দুমুঠো যদি জোটে, জানা নেই কবে ফিরে পাবেন মাথার ছাদ। কেউ বলে গিয়েছেন ১ মাস লাগতে পারে, কেউ জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব। প্রতিশ্রুতি অনেক, কিন্তু প্রত্যাশা পূরণ হবে কবে কেউই জানেন না। সোনাদার প্রত্যন্ত গ্রামে পা রেখে তেমনই অভিজ্ঞতা হলো আমাদের। রেমিতে, নালিচৌর, পাখরিতেহু, পাচেং, শান্তিবাজার, ওক্স, রিংটং, ফুলবাড়ি থেকে রংমুখ, চন্দ্রমান্ধুরা নামতে নামতে যেন অন্ধকারের অতলে তলিয়ে যেতে হবে। রাস্তা বলতে কিচ্ছু নেই, ভাঙা খোয়া পাথরে ভর্তি। জীবন হাতে নিয়ে ৮ কিলোমিটার পাড়ি দিতে হয় রোজ, দুমুঠো অন্যের সংস্থানে। চা বাগান যা ছিল বন্ধ হয়ে গিয়েছে। সোনাদা শহরে না এলে রোজগার নেই, স্কুল নেই, চিকিৎসা নেই। যেন সভ্য জগৎ থেকে আলাদা কোনো দ্বীপ এইসব ছোট ছোট গ্রাম। সকাল হলে জীবন শুরু হয়, সন্ধে নামলেই অন্ধকার। সেই অন্ধকার এখন গ্রাস করে নিয়েছে অগণিত মানুষকে। ফুলবাড়িতে পা রেখে দেখা মিলল কয়েক পরিবারের সঙ্গে। ছোট চাতাল মতো জায়গায় ফুলবাড়ি কমিউনিটি হল, তাই আপাতত ঠিকানা কয়েকজনের। ৪ অক্টোবরের বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। সমতল থেকে গুটিকয় মানুষ এসে ত্রাণ দিয়ে গিয়েছেন, কিন্তু নিরাশা থেকে মুক্তি নেই। वो बारिश के कारण सभी अपने अपने घर पे था, लेकिन वो जो पूरी तरह से वसट हुआ था, उस घर का जो 3 जन था, माता पिता और वो बच्चा, वो दरअसल दशहरा के वजह से उनके रिलेटिव के पास गया था, इसलिए वो घर खाली था उस दिन। क्या हुआ, जो बारिश के कारण ऊपर से जो लैंडस्लाइड आया, वहाँ से पूरा वॉशआउट होके वो घर का कुछ नाम निशान कुछ बाकी नहीं छोड़ा है। बच्चा कुचा जो है इतना ही है। এত নিরাশার মধ্যে একমাত্র আলোর দিশা হয়ে উঠতে চাইছেন রেড ভলেন্টিয়াররা। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সমন পাঠকের নেতৃত্বে সোনাদার অতলে ত্রাণ সামগ্রী নিয়ে নামল ৮ দলের দল। কোথাও কম্বল বিতরণ, কোথাও রান্নার হাঁড়ি, কড়াই, থালা, কোথাও চাল, আটা, তেল, ম্যাগি পৌঁছে দিলেন, কোথাও আবার প্রয়োজনীয় ওষুধ। हमारे मायका गए थे, हम 3 परिवार मायका टीका लगाने के लिए गए थे। मेरे घर में जो छोटा सा देवर है, वो रह गए थे। देखो रात को जब 12 बजे के टाइम में उसने कॉल किया मेरे को, भाभी दाजू मेरा जेठ जी का बकरी है, वो बाहर है बोला। देखो मैंने कहा जेठ जी को कॉल किया, मैंने देखो कॉल किया तो फोन स्विच ऑफ था। देखो कम से कम सुबह को 4 बजे कॉल किया, फिर तो कॉल करके बोला भाभी हमारा तो घर तो कुछ भी नहीं है, सब गड़म गुड़म सब ले गया बोला।
देखा अच्छा ठीक है आप बोला ना 4:30 को से हम दोनों मायके सभी लोग आ रहा है यहाँ पर सपोर्ट के लिए तो सभी आ रहा है, पॉलिटिकल पार्टीज है ना, एनजीओ कोई संस्था का लोग अभी भी आया था है ना। এখান থেকে কি মুক্তি নেই? বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন এভাবেই থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম? শতাব্দীর পর শতাব্দী কেন পাহাড়ের তলায় থেকে যায় অন্ধকার? সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সমন পাঠক বলে দিলেন আসল কথাটা। এই সময়কালে সব থেকে ডিজাস্টার হিসাবে যদি বলি এই সময়কালে এটাই এইবারে যে ধস নেমেছে কিংবা ধস পড়ে যেটা যে ফ্লোটা গিয়ে বন্যা হয়েছে, একবারে পাহাড় থেকে সমতল একদম নর্থ বেঙ্গলকে এফেক্টেড করেছে। এটা একটা বড় ডিজাস্টার আমরা মনে করছি। আমরা ফর দ্য ফার্স্ট টাইম মানে আমাদের এইরকম একটা অভিজ্ঞতা হলো যেখানে অনেক মানে কানেক্টিভিটি একসাথে লস্ট হলো, মানে ছোট ছোট রাস্তা। আমি পাহাড়ে আমাদের হিসাব ছিল মোটামুটি 453টা জায়গায় ধস নেমেছে, বড় ধস, কাউন্টেবল ধস। আজকে যে জায়গায় তো আপনারাও ছিলেন, ছোট 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 যেখানে ধস নেমেছে, এই সামনে বাড়ি আছে, এর বাড়ি আর বেশি দিন থাকবে না, এরকম অজস্র আছে। যেটা নদী গিয়ে হচ্ছে আপনি যদি দেখবেন বালাসন নদী গিয়ে তার নদীর ধারে যারা আছে ওই চরের দ্বারা থাকে, এখানে হচ্ছে মানন্দা নদীর ধারে যারা থাকে, এবং হচ্ছে ওই মেচি নেপাল থেকে ফ্লো হয়ে মেচি মেরে যত নকশার বাড়ি ওই অঞ্চলগুলোতে ড্যামেজ করেছে। একবারে টিস্টা দিকে যদি যান, টিস্টা ওই ধারে গিয়ে ওই সমস্ত অঞ্চলে তোরসা নদী দিয়ে সেটা ডুয়ার্সে এফেক্ট করেছে, জলপাইগুড়ির এফেক্টে। এই এফেক্ট যেটা হলো এটা একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ একটা পরিস্থিতি। 2 দিনে এই ভারী বর্ষা, হেভি রেন, এই ল্যান্ডস্লাইড, তারপরে বন্যা, এটাতে মানে যদি বলি এক কথায় বলতে গেলে তার যে প্রাণ হারাইছে কিংবা এই সব মিলিয়েও বড় একটা মানে ক্ষতি হয়েছে মানুষের। এই প্রকোপের কথা যদি বলি, দেখেন আইএমডি মানে 1 তারিখে একটা নোটিশ দিয়েছিল, আলার্মিং সিচুয়েশন আছে, হেভি রেন হবে। 3 তারিখ ওনারা টেন্টেটিভ বলেছিলেন, একদম নর্থ বেঙ্গল থেকে এই হিমালয়ান রেঞ্জ এবং জলপাইগুড়ি সমস্ত জায়গায় আইডেন্টিফাই করে বলেছিল, কিন্তু প্রশাসন কোনো তৎপরতা নেয় নাই। যদি ওনারা কোনো প্রিকশন নিত তাহলে এত ক্ষতি হতো না, ক্ষয়ক্ষতি এত হতো না, সেভ করা যেত। প্রিকশন করলে হয়তো মানুষকে শিফট করানো যেত, কিন্তু ওরা কিচ্ছু করে নাই। মানে টোটাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স, গভর্নমেন্ট, প্রশাসন কোনো প্রিকশনই নেয় নাই, যার কারণে হচ্ছে আরো বেশি ক্ষতি হলো। আপনারা দেখবেন যেদিন ফার্স্ট ডে যে মানে ধস নামলো কিংবা এই সমস্ত যখন ড্যামেজ শুরু হয়ে গেল, তখন হচ্ছে আমাদের একটা টিম হেল্পলাইন সব থেকে প্রথম, তখন গভর্নমেন্টও ওই করে নাই, তখন কিন্তু আমাদের ক্যাডাররা এই সোনাদা অঞ্চলে যেমন তিলা, আমাদের রেজিনা, আমাদের মহেন্দ্রা, ওরা একদম মানে স্পটে নেমে গেছিল রাত্রেবেলায়। এই পাহাড়কে ভালোবেসে তবু ছেড়ে যেতে চান না কেউ। কেন? ঠিকানা হারালেও যেন শিকড় এই পাহাড়ের কোনো এক খাঁজে। ভাঁজ পড়ে যাওয়া মুখগুলো শুধু একটাই প্রশ্নের উত্তর খোঁজে, একটু ভালো থাকার অধিকার কি আমাদের নেই? বেঙ্গল পলিটিক্স স্পেশাল রিপোর্ট।